স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে তোফায়েল আহমেদ। জাতীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য সময় ঘোষণা হলেও বিচার ও সংস্কার ইস্যুতে নির্বাচন নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। এই ইস্যুতে সরকার প্রধানের কড়া সমালোচনাও করেছে এনসিপি এবং জামায়াতে ইসলামী। নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কতটা রাজনীতি আর কতটা কৌশল আছে তা নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত সায়ন্ত, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত এবং রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আলোচনায়। ধন্যবাদ। শুরুতে সিফাত, আপনাকে দিয়ে শুরু করি। আমরা সম্প্রতি দেখলাম যে গতকাল নির্বাচন এবং সংসদ নিয়ে এনসিপির সেমিনার ছিল। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জনগণের সাথে গাদ্দারি করেছে এমন অভিযোগও তোলা হয়েছে। যেই সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধানের হিসেবে ডক্টর ইউনূসের নাম তো ছাত্ররাই প্রস্তাব করেছে, আমরা যেটা জানি। আজকে তাকেই জনগণের সাথে গাদ্দারি করার অভিযোগে অভিযুক্ত করছে এনসিপি। কেন, কি পরিস্থিতি হয়েছে যে এক বছরের মাথায় যার নাম অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আপনারাই প্রস্তাব করলেন, আজকে বলছেন যে জনগণের সাথে তিনি গাদ্দারি করেছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে এখন টিভির যে সকল দর্শক শ্রোতা আছে সবাইকে। তো ডক্টর ইউনূসকে আপনি এক্স্যাক্ট যে শব্দবন্ধে আমাকে প্রশ্নটি করেছেন, সেই এক্স্যাক্ট শব্দবন্ধে কেউ বলেছে কিনা আই কান্ট রিমেম্বার, এরকম কোট আছে কিনা, বাট ইয়ার সমালোচনা হয়েছে ওই প্রোগ্রামটিতে ডক্টর ইউনূসের রোল এবং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের রোলের কিছু সমালোচনা পর্যালোচনা হয়েছে। এবং এই সমালোচনা পর্যালোচনাটা আমরা জারি রেখেছিলাম যখন আমরা জাতীয় নাগরিক কমিটি করেছিলাম। তখন থেকেই 2024 সালে 8 সেপ্টেম্বর যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়, তখন থেকে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জাতীয় নাগরিক কমিটির, পার্টিও না, কমিটির সম্পর্কটা হবে জবাবদিহিতা এবং আপনার তাকে সহযোগিতা অভ্যুত্থানের সরকার হিসাবে, আবার জবাবদিহিতা হচ্ছে সে যাতে কোনোভাবে রং ট্র্যাকে উঠে না যায়। তো সেই জায়গা থেকে আমাদের একটা পর্যালোচনা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আছে। এখন আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারটা যেহেতু এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত, গুম খুনের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, সুতরাং তার একটা স্পেসিফিক কিছু ম্যান্ডেট আছে। সেগুলো হচ্ছে তারা বাংলাদেশে যে পরিস্থিতিতে তারা এখানে এসেছে, বাংলাদেশের মানুষের যে গণ অভিপ্রায় আকাঙ্ক্ষা, সে গণ আকাঙ্ক্ষা এবং গণ অভিপ্রায়কে তারা বাস্তবায়িত হওয়ার জন্য তারা ফ্যাসিলিটেট করবে। তো সেই ফ্যাসিলিটেশনের একটা বড় ধাপ হচ্ছে সংস্কার। সে ফ্যাসিলিটেশন যাতে শুরু হয় সংবিধান দিয়ে, তার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনের দাবিতে আমরা একেবারে শুরু থেকেই আমরা মাঠে সরব আছি, পলিটিক্যালি আমরা মোবিলাইজ করছি, আমরা পিপলের সাথে কানেক্টেড। আমরা যে গত কিছুদিন আগে আমরা প্রায় 64 জেলা ঘুরলাম, সেখানেও কিন্তু আমরা নির্বাচনের, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে সেখানে গিয়েছি। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক যে বয়ান দিয়েছেন, বিশেষত লন্ডন বৈঠকের পরে এসে এখন মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি জুলাই যে সনদ দেখেছেন আপনি, সেটার একটা খসড়া কিন্তু এসেছে, সেখানে কিন্তু এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে কোনো স্পেসিফিক কোনো পদ্ধতির কথা কিন্তু আলোচনা নাই। সো তার মানে আপনি যদি ধরেন একটা জুলাই সনদ করে দিলেন, এরা 10-15টা দল মিলে তারা ঐক্যমত্য হইল, কিন্তু সেটার যদি এনফোর্সিয়েবল করার মেকানিজমটা একদম ভ্যালিড অ্যান্ড সলিড না হয়, তাহলে আমরা 90 সালে যেটা আমরা দেখেছিলাম যে তিন দলের রূপরেখা, সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা তো সেরকম কিছু দেখতে চাই না। আমরা চাই ইট শুড বি সাস্টেইনেবল, ইট শুড বি ভ্যালিড অ্যান্ড সলিড। দ্যাটস ওয়াই আমরা বলছি যেটা গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন সরকারের গতিবিধি দিয়ে দেখে মনে হচ্ছে যে একটা নির্বাচন দিতে পারলেই বোধহয় বাঁচি। এবং কারো হয়তো উপদেষ্টাদের মধ্যে কারো হয়তো চিন্তাও আছে যে আগামী সরকার হয়তো তারা কিছু একটা বা কোনো একটা জায়গায় যেতে চায়, এ ধরনের কিছু চিন্তাভাবনা তাদের থাকতে পারে। কিন্তু দেখেন, শুধুমাত্র এতক্ষণ তো গণপরিষদ নির্বাচন নিয়ে বললাম, সংসদ নির্বাচনের আয়োজনেও তাদের আসলে ঠিক কী পরিমাণ সক্ষমতা আছে সেটাও একটা প্রশ্নবিদ্ধ। কেন, আপনি যখন দেখেন যে বিভিন্ন টকশোতে, সভা, সেমিনারে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিব সাহেব যখন বলেন যে ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিলে সুস্থভাবে সে বাসায় ফিরতে পারবে কিনা তা নিয়ে যখন সন্দেহ সংশয় প্রকাশ করেন, কিংবা কুমিল্লা উপজেলার কোনো একজন বিএনপি নেতা যখন বলেন যে তারুণ্যের প্রথম ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান পাল্টে বলবো আমার ভোট আমি দেবো, ধানের শীষেই দেবো। এই যখন তৃণমূলের অবস্থা, তখন সংসদ নির্বাচনের ক্ষেত্রে আসলে মাঠটা কি উপযুক্ত কিনা, এই জন্য কি ইসিকে অভিযুক্ত করা যায়? বিএনপি বলতেই পারে। এটা তো আমরা ইসির যে অভিযোগের বিষয় সেটা তো আমরা বহু আগে থেকে বলে আসছি।
আমাদের কাছে মনে হয়েছে কিছু জায়গায় ইসি একতরফা কিংবা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, সেই সমালোচনা আমাদের আছে। কিন্তু সরকারের জায়গা থেকেও সরকারকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে সেই জায়গায় থেকে ঢেলে সাজাতে পেরেছে কিনা, সে কি অ্যাডমিনিস্ট্রেশনে ওই যথাযথ সংস্কারগুলো করতে পেরেছে কিনা, সে যদি অ্যাডমিনিস্ট্রেশন সংস্কারগুলো করতে না পারে, বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি সে যদি দেখাতে না পারে, তাহলে তো নির্বাচন নিয়ে তারা তো মানে ব্লাফ দেওয়ার তো কোনো দরকার নেই। তাকে তো তার প্রথম যে দায়িত্ব সংস্কার অ্যান্ড বিচার, সেটা আগে নিশ্চিত করতে হবে। এরপরে জনগণের যে অভিপ্রায় জুলাই সনদ, সেটাকে বাস্তবায়ন যোগ্য এবং সলিড অ্যান্ড সাস্টেইনেবল ওয়েতে সেটা বাস্তবায়ন করে দেন তাকে নির্বাচনের পথে এগোতে হবে। কিন্তু সরকারের মনে হচ্ছে যে এখন কোনো একভাবে কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে সেটাও তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঠিক করবে কমিশন, সেটাও তো বলেছে। অবশ্যই, কিন্তু আপনি যদি এমন অবস্থা রাখেন যে এটা যদি ওই 3 জোটের রূপরেখার মতো হয়ে যায়, তাহলে তো এটা দিয়ে আমাদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ সিফাত। ডক্টর সাখাওয়াত শান্ত, যেটা মানে সিফাত অভিযোগ করলেন যে 91 পরে বিএনপি ক্ষমতায় এসে তারা 3 জোটের রূপরেখা মানেনি, এবং আজকেও তারা বলেছে যে জেন্টলম্যান এগ্রিমেন্ট বললে তারা বিশ্বাস করতে পারছে না যে নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি এগুলো বাস্তবায়ন করবেন। তারা যে বিএনপিকে বিশ্বাস করতে পারছে না কেন, এটা মানে অন্য রাজনৈতিক দলগুলো এবং একই সুরে জামাতও কিন্তু কথা বলেছে, মানে তারা বলেছে যে আসলে আইনগত একটা ভিত্তি চাই, নির্বাচিত সরকার এটা করবে এমন কোনো নিশ্চয়তা নেই। অতীতের অভিজ্ঞতাও তারা তুলে ধরেছে। আপনাকে ধন্যবাদ। বেসিক্যালি এনসিপি বিএনপিকে বিশ্বাস করছে না, বিষয়টা ওইটা নাকি কোনো না কোনো অজুহাত তৈরি করে তারা নির্বাচনটা পিছাতে চাইছে এবং জামায়াত ইসলামও একইভাবে পেছাতে চাইছে, এবং সেজন্য তারা নানামুখী কথা দিয়ে এখন কথার জাল বিস্তার করে একটা সমালোচনা মুখর থাকতে চাইছে, আলোচনায় থাকতে চাইছে। সেই প্রশ্নটা এখন আগে ফয়সালা হওয়া দরকার। যেমন ধরেন বিএনপির আমরা এনসিপিকে তো বট বাহিনী হিসেবে চিন্তা করি নাই। বট বাহিনীর দায়িত্ব যদি এনসিপি নেয় বা বিএনপির মধ্যে যারা দখলদার, যারা চাঁদাবাজ, এই অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেই ভূমিকাটা যদি এনসিপি নেয়, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা এনসিপিকে গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের অন্যরকম একটা গ্রহণযোগ্য দল হিসেবে কল্পনা করেছিলাম। হাবিবুর রহমান হাবিবকে নিয়ে যেই কথাটা সিফাত বলল, এটা একেবারেই একটা পরিকল্পিত মিথ্যাচার। তারা আংশিক দুটো লাইন নেয়। আপনি যদি বলেন যে আপনারা সবাই গরু ছাগল লালন পালন করবেন, গরু ছাগল বলে থেমে গিয়ে যদি বলেন জনগণকে উনি গরু ছাগল বলেছে, সেই রকম কথা হয়েছে। হাবিবুর রহমানের হাবিবের এই আলোচনাটা ছিল তাদের নিজস্ব কর্মীদের নিয়ে। সেই কর্মীদের মধ্যে আভ্যন্তরীণ যে গ্রুপিং থাকে, শেষ করতে দেন, সেই গ্রুপিং নিয়ে তিনি নিজ দলের নেতা কর্মীদের ঘরোয়া আলোচনায় তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে বিএনপি করে ধানের শীষের বাইরে অন্য মার্কায় যদি ভোট দিয়ে আসে সে সুস্থভাবে ফিরতে পারবে বলে আমার মনে হয় না। এটা তার পুরো বক্তব্যটা মিডিয়া আছে, দরকার হলে দেখে নেবেন। কিন্তু তার পুরো বক্তব্যটা এবং এটা যে তার নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলা, এটা যে ভোটারদের উদ্দেশ্যে বলা না, সেই কথাটা সামনে আনে না। 1 2 হইল দেখেন এই যে এই সমালোচনাটা সামনে আনছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা সামনে আনছে, এটা কতটা পাতানো আর কতটা তাদের যে আশা ছিল যে কিংস পার্টি হিসেবে তাদের প্রতিষ্ঠিত করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা করেনি বা পারেনি বলে ক্ষোভ থেকে বলছে, এটা বোঝা মুশকিল। আজকে তাদের লক্ষ্যবস্তু সেনাবাহিনীকে নিয়ে যা খুশি তাই, তাদের মেধা নেই। সেনাবাহিনী কি মেধাবী চৌকস অফিসার নেই যে তাদের নেতা নাসির যা খুশি তাই সেনাবাহিনীকে নিয়ে বলছে? ডিজিএফআই বাংলাদেশে একসময় ন্যাক্কারজনক ভূমিকার জন্য অভিযুক্ত হয়েছে, আয়না ঘর সহ নানান বিষয়ে অভিযুক্ত হয়েছে, কিন্তু সেই ডিজিএফআই যদি আপনি সংস্কার চান, 1 বছর সময় চলে গেছে, তাদের নিজেদের গড়া সরকার, তাদের 3 জন উপদেষ্টা ছিল, তার মধ্যে একজন এসে দলের দায়িত্ব নিয়েছে, কিছুদিনের মধ্যে আরেকজন এসে হয়তো আর একটা গুরুত্বপূর্ণ পদ নিবে, তাদেরই লোকজন ওইখানে, তারা সংস্কার কেন করতে পারেনি? ডিজিএফআই বা গোয়েন্দা বাহিনীকে তো পুলিশ বক্তব্য দেওয়ার বিষয় নাই, সেটা সংস্কার করতে হলে সরকারের ভেতর থেকে করাতে হয়, সেই করানোর সক্ষমতা নাই, অথবা তারা নিজেরাই করে নাই, ডিজিএফআইকে নিয়ে বলতেছে সদর দপ্তর গুড়িয়ে দিবে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু দূতাবাস, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু ঢালাওভাবে মিডিয়া। আপনি বলছেন এনসিপি হতাশাগ্রস্ত, তাদের এনসিপি হতাশাগ্রস্ত,
এনসিপি তাদের গোল বা টার্গেট যেটা ছিল সেটা অ্যাচিভ করতে না পেরে, তারা তাদের কর্মসূচি এবং কাজ দিয়ে নিজেরা আলোচনায় থাকতে না পেরে ভিন্ন পথে আলোচনায় থাকবার কিছু খোরাক তৈরি আচ্ছা, আমার একটা করছে। প্রশ্ন আছে এর বাইরে আমি কিছু দেখি না। সম্পর্ক অনেকক্ষণ ধরে করার চেষ্টা না করছি, না ঠিক আছে, আমরা আলোচনা এটা হারিয়ে যাবে কিন্তু আমরা রাজ্জাক ভাইয়ের কাছে যাব, তার আগে অল্প একটু সময় আপনি যেটা বলতে যাচ্ছিলেন। জি, মানে উনি তো যেহেতু আমার উপর মিথ্যাচারের অভিযোগ এনেছেন হাবিব সাহেবের উদ্দিজাকে চিন্তা করে, তা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরেন আমি আপনার কথাটা মেনে নিলাম, হাবিব সাহেব তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন যে ধানের শীষ ব্যতীত অন্য কোনো মার্কায় ভোট দিলে তাহলে সে সুস্থ মস্তিষ্কে আসতে পারবে না। এইটা কোনো একজন নেতা তার দলের নেতা থেকে বলতে পারেন কিনা? কারণ তার দলের নেতারা তো তার ভোটার। আচ্ছা, কোনো ভোটারকে সাধারণ ভোটার আমরা বলতে পরবর্তী পারেন যখন কিনা? আবার ডক্টর এটা শাহিনদের question। কাছে যাব আমরা এটার উত্তর নিব। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ডক্টর অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, এই যে নির্বাচন, মানে একটা নির্বাচনের সময় তো ঘোষিত হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই সময়টা যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ কিন্তু প্রকট হচ্ছে। অন্তত পক্ষে আমরা কথাবার্তায় যা দেখি তাতে কিন্তু মেরুকরণ আর অস্পষ্ট নেই, মেরুকরণ স্পষ্ট দেখা যাচ্ছে। এই মেরুকরণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি আরও ঘোলাটে করবে কিনা? কেননা আমরা 5 আগস্টের পরে তো সবাইকে অভ্যুত্থানের পক্ষশক্তি হিসেবে দেখেছি, এখন এসে আবার দেখছি যে নানানজন নানান ইস্যুতে এখন তারা একজনের আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। তো এতে কি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে কিনা, বা নির্বাচন অনুষ্ঠানে যথাসময় অনুষ্ঠানে সেটা বিঘ্ন ঘটাবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সহ-আলোচক এবং এখন টিভির দর্শক শ্রোতা। ইনফ্যাক্ট মানে আপনার কথাটাই মনে হচ্ছে যে আমরা খুব কমফোর্টেবলি নির্বাচনের দিকে যেতে পারছি কিনা, মানে বিষয়টা মূলত সেখানেই। এখন আপনি যে কথাটা বলতেছেন যে একসময় সবাই ইউনাইটেড ছিল এই সরকারকে বসানোর পর, আজকে আবার তাদের ভিতরে গ্যাপ দেখা যাচ্ছে। এখন একটা বিষয় কিন্তু লক্ষণীয়, এখানে খুব সূক্ষ্মভাবে যদি আপনার ডিপ্লোমেসির একটা থিওরি আছে, শত্রু হলো আমাদের বন্ধু। তো শত্রু আওয়ামী লীগ 16 বছর নির্যাতন করছে বিএনপির উপরে, তখন তার এনসিপি ছিল না, বিএনপির উপরে নির্যাতন করছে এবং তারা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছে, তাকে সরানোর জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এখন ফাইনালি যখন ওই বিতর্কে যাচ্ছি না, এনসিপির বা ছাত্রদের টার্নিং পয়েন্টে ছিল, এগুলো আলোচনা পুরনো, কিন্তু কথা হইল এই আওয়ামী লীগ ছিল তাদের শত্রু ফর এক্সাম্পল, আর এনসিপিও আওয়ামী লীগের শত্রু, কারণ ছাত্ররা তো জীবন দিছে। এর মানে আমি আন্দোলন ছোট করছি না, জীবন দিছে। তাহলে আওয়ামী লীগ মানে বিএনপি এবং এনসিপি, এদের দুইজনের কমন শত্রু হওয়া উচিত আওয়ামী লীগ। কিন্তু আমি দেখছি আওয়ামী লীগের শত্রু এনসিপি, আবার বিএনপির সাথেও বনতেছে না এনসিপির। এটা আমার কাছে একটা কোশ্চেন মার্ক, কারণ আপনি আওয়ামী লীগ হলো দুইজনের কমন শত্রু, সেখানে এই যে দুইজনের মিল থাকার কথা, সেই মিলটা আমি ইন অ্যাকশন দেখছি না। এক, দুই হচ্ছে কতগুলা বিষয় একেবারেই অমীমাংসিত। সেই অমীমাংসিত বিষয়গুলো কেন? এটার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ইউনূস সাহেব যেভাবে চালাচ্ছেন তাতে উনি কোনো সংবিধানের মধ্যে নাই, একটা অলিখিত সংবিধানে আছে। সেই বিতর্ক করলে পরে করব। কেন নাই? যেমন ধরুন 7 তারিখে কিন্তু বিএনপি একটা সভা করছিল, আপনার যদি খেয়াল থেকে থাকে পল্টনে, যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন চাই। আপনার খেয়াল আছে 7 তারিখে, 7ই আগস্ট, তখন কিন্তু ইউনূস সাহেব ওত নেননি। তাহলে কার কাছে চাইলাম এই 3 মাসের মধ্যে নির্বাচনটা? এখন আবার আসেন, তারাই যখন আবার ইউনূস সাহেবের সাথে বসে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাইলো, ওটা চাইছিল কেন? ওখান থেকে সরল কেন? এক। দুই হচ্ছে সংবিধান, তো কোন সংবিধানে ডিসেম্বরে চাইছিলেন, কোন সংবিধানে ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন? এখন আসেন একটা কথার আরও মারাত্মক, আমরা কিন্তু বলি 3 দিন সরকার ছাড়া দেশ ছিল, 5 থেকে 8ই আগস্ট। 5 তারিখ আমাদের সেনাপ্রধান ভাষণ দিয়ে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন আমি দায়িত্ব নিলাম এবং সমস্ত হত্যার বিচার হবে। তারপর 7 তারিখে যখন তারা চাইলো, তখন আমার কাছে মনে হয়েছে যে ওনারা কি আর্মির কাছে চেয়েছিল কিনা, আমার প্রশ্ন। কেননা সরকারবিহীন দেশ ছিল না, ওই 3 দিনের দায়িত্বে ছিলেন সেনাপ্রধান, অর্থাৎ ওই 3 দিন যা কিছু ঘটেছে সেটা সবটার দায় দায়িত্ব বা হটেবারিটির এটা সেনাপ্রধানের, কারণ তারপর ওত নেওয়ার পর এটা শিফট হয়ে গেল। সে কারণে আমি বলছি আজকে যে তাদের কথাটা বলছেন, পাশাপাশি আরেকটা ঘটনা দেখ, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব, মানে আমি ইউনূস সাহেবের ভাষায় বলছি, আমি তো নির্বাচন দিয়ে চলে যাব,
তাহলে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতির ছবি অপসারণটা কেন আসলো? এটা তো কোনোভাবে এটার সাথে সেট হয় না। কারণ আপনি তো নির্বাচনের দিকে যাচ্ছেন এবং যেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যান, নির্বাচন দিবেন, যিনি পাশ করেন তার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন। কিন্তু তারপরে যখন আপনার রাষ্ট্রপতি ছবিটা অপসারণের প্রসঙ্গটা আসলো, তখন আমার কাছে অনেক কোশ্চেন মার্ক আসে। সিম্পল প্রশ্নটা হইলেই তাহলে কি করবেন? তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? এতগুলো কোশ্চেন মার্কের যোগফল কি হবে? যোগফল হলো আমার কাছে কোশ্চেন মার্ক, আমার কাছে মনে হয় এখনো বিপ্লব চলমান। আচ্ছা, আর এই অমীমাংসিত সমস্যার সমাধানে কারো তেমন কোনো উদ্যোগ নেই? সেটা তো আমি তো উদ্যোগ দেখছি না। কারণ আপনি যে নির্বাচন দিলেন, ধরেন আপনি নির্বাচন দিয়ে দিলেন, তফসিল হয়ে গেল, এনসিপি বলবে সংস্কার হয় নাই, বিচার হয় নাই, নির্বাচন মানি না। জামাত বলবে পিয়ার পদ্ধতিতে আসে নাই। আচ্ছা, আপনি তো একটা মানেন, হয় পিয়ার পদ্ধতি মানেন, নয় স্থানীয় নির্বাচন আগে মানেন। তো কোনোটাই যদি না মানেন, ইউনূস সাহেবের আমি কাউন্টই করি না, কারণ উনি রাজনীতিবিদ না। কিন্তু ফেব্রুয়ারি থেকে রাজনীতিবিদরা আলোচনায় বসে এখনো যখন একটা জায়গায় আসতে পারে নাই, সবচেয়ে বড় ব্যর্থতা রাজনীতিবিদদের। এবং তারপরে যদি বলি আরো ব্যর্থতার দায় দিব তাদেরকে, কারণ তারা ছিল স্টিয়ারিং এ, এখনো কিন্তু স্টিয়ারিং এ বসা। এইরকম একটা পরিস্থিতিতে গার্জিয়ানের দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে বলছেন? আমি বলছি আলোচনা করবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আবারও সিফাত, আপনার কাছেই আসি। আমরা গত 2 দিনে দেখলাম এনসিপির প্রোগ্রামে জামাত ইনভাইটেড হয়েছিল, তারাও সেখানে বক্তব্য রেখেছে। আজকে জামাতের প্রোগ্রাম ছিল, সেখানে এনসিপি গিয়েছে এবং আরও আরেকটি রাজনৈতিক দল ছিল। তো ইদানিং কথাবার্তায় জামাত ইসলামী এবং এনসিপিকে কাছাকাছি দেখা যাচ্ছে। আপনাদের এই কাছাকাছি অবস্থান কি আদর্শিক না নির্বাচন কেন্দ্রিক? মানে সংস্কার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আসছি। একটু আগে একটু সায়ন্ত ভাই কিছুক্ষণ আগে যা বলেছেন সেই প্রসঙ্গে একটু বলি, রিপ্লাই করতে চাচ্ছিলাম আর কি। তো প্রথমত যেটা বললাম যে হাবিব সাহেবের কথায় তো আপনি স্বাভাবিকভাবে আপনি আপনার নিজের দলের নেতা কর্মীদেরকে ওটা বলতে পারেন না। তারা ভোটার, তো আপনার, তারা তো আপনার এই নির্বাচনে ভোটার, তাদেরকে তো আপনি ফোর্স করতে পারেন না যে তুমি ওইখানে দিবা। প্রথমে স্বীকার করে নেন, আপনি মিস ইন্টারপ্রেট। না না, এটা কোনো মিস ইন্টারপ্রিটেশন কিছু না। সেটাকে স্বীকার করার পরে ওটার উত্তরটা ইউ ক্যান রিওয়াইন্ড দ্য ভিডিও। আপনি এগ্রি করেন যে আপনি যেটা জনগণের উদ্দেশ্যে বলেছেন এটা ভুল বার্তা দিয়েছেন। আমাকে আমার কথা বলতে স্বীকার করার পরে আমি আমি কোনোভাবে আপনার কথা ইন্টারাপ্ট করি না। সো ইউ শুডন্ট। নো প্লিজ আপনি মিথ্যা তথ্য ছড়াবেন, সেটা থামাতে হবে সঙ্গে। ঠিক আছে, আপনি তো আমাকে বলতে দিবেন, আপনার কথা তো আমি ইন্টারাপ্ট করি না। অবশ্যই। সো দ্যাট ইজ ব্যাড। ফার্স্ট অফ অল আমি কি বলেছি এটা আপনি রিভাইন্ড করে দেখেন। প্রয়োজন যারা দর্শক আছে, দর্শকদেরকে বলেন যে আমি এখানে কি ভুল বলেছি সেটা দেখিয়ে দিতে। আচ্ছা, প্রশ্ন তো আগে ছিল, সেটা আমরা সেই প্রশ্নটাই আবার করলাম। হ্যাঁ, ওকে। বিএনপির কোন নেতা কর্মীকে তিনি কি ফোর্স করে বলতে পারবেন কিনা যে এটা আগেও রেখেছিলেন? ওকে। এখন সেকেন্ড ইস্যু হচ্ছে উনি যে ডিজিএফআই নিয়ে বললেন যে এটা ভেঙে ফেলতে বলতেছে, ওটা ভেঙে ফেলতে বলতেছে, বা নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তা নিয়ে বললেন। এখন দেখেন, তাদের বিরুদ্ধে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাদের বিরুদ্ধে কিছুদিন আগে এজেন্সি পুষ্ট নিউজগুলো তো আপনি দেখেছেন, এবং সরাসরি তাদেরকে পিটার হাসের সাথে বৈঠক, এটা নিয়ে কি সেন্সেশন, আপনার ওই যে ধুমতানানা মিউজিক দিয়ে ভিডিওগুলো প্রচার করা হইলো, কোন হেলিকপ্টারে যাইতেছে, কোন হোটেল থেকে বের হচ্ছে। তো এগুলো কারা করছে তো আপনি জানেন, যেহেতু রাজনীতিবিদ হিসেবে। আচ্ছা, না জানলে তাহলে আমরা হয়তো রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে। আপনি জানেন, আমি আপনাকে বলি, এগুলো এজেন্সি করেছে, আমরা মনে করি এজেন্সি করেছে, এবং যে এজেন্সি করেছে আমরা বললাম তো এজেন্সি। আপনি জানেন ডিজিএফআই করেছে। হ্যাঁ, ডিজিএফআই করেছে, আমি বলেছি, একদম স্পষ্ট বলছি। এবং এটা নিয়ে আপনি হয়তো ভাবতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিরাই হয়তো প্রথম বলেছে এই সম্পর্কে। না, নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম এই সম্পর্কে বলে নাই। 2011 সালে শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছিল, এখন পর্যন্ত নিউজটা আছে, সুপারিশ করেছিল রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই যাতে হস্তক্ষেপ না করে, এই বিষয়ে তাদের একটা সুপারিশই আছে। আমি চাইলে অনুষ্ঠানের পরে আপনাকে আমি ওইটা দিতে পারবো, আপনি একটু পড়ে নিন। সো এটা আমাদের তরফ থেকে না, শুধু এটা বহু আগে থেকে এই ধরনের অভিযোগগুলো আছে, এবং আমরা জাস্ট ওই এটাকেই বারবার সামনে নিয়ে আসছি যে আমরা চাই না রাজনৈতিক যে বিষয়গুলো আছে, রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে, সেখানে কোনো সামরিক সংস্থা হোক, গোয়েন্দা সংস্থা হোক, কেউ এখানে সবারই চাওয়া, সেটা শুধু আপনারা না। বাট ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে এটা শুধু আমরাই চাচ্ছি, ওনারা যাচ্ছে না। আচ্ছা, এরপর আপনি যেটা বলেছেন যে জামাতের সাথে আমাদের সম্পর্ক কি আদর্শিক বা নির্বাচন কেন্দ্রিক না। প্রথমত জামাতে ইসলামী বা অন্য কোনো যে ইসলামী রাজনৈতিক দল কিংবা বিএনপি, তাদের সাথে এখন আদর্শিক কোনো সম্পর্ক তো আমরা যাই নাই। আর দ্বিতীয়ত নির্বাচন কেন্দ্রিক এখন কোন পর্যন্ত জোটের বা এই ধরনের কোনো কিছু আলাপ আলোচনা হয় নাই। তবে সংস্কার, আপনারা বলছেন যে এই আসন সমঝোতার
মানে আসন দিয়েও এনসিপি কে বসে রাখা যাবে না, আপনার কি প্রস্তাব পাচ্ছেন? কথাগুলো এটা বলা হচ্ছে এই কারণে যে মিডিয়াগুলো আমাদেরকে যেভাবে ট্রায়ালে রাখছে, বিশেষত কালের কণ্ঠ গতকাল একটা নিউজ করছে এবং আমরা এটা রিজয়েন্ডারও দিছি, আজকে ছাপাইছে কিনা আল্লাহ আমাদের জানে, না ছাপাইলে কিছু করার নাই। কালের কণ্ঠ নিউজ করছে যে এই আসন সমঝোতা চলতেছে, 30টা না 40টা আসনের কথা বলছে। কোত্থেকে পাইছে এই আজগুবি তথ্য আল্লাহ মাহমুদে জানে। তো এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি প্রতিবাদ করছি। এখন এগুলো যখন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে এবং জনপরিসরে সার্কুলেট হয়, রিসার্কুলেট হয়, তখন তো আমার দায়িত্ব আমার জায়গা থেকে বলা যে এই ধরনের কোনো কিছুতে আমরা আপোষকামী না বা আমরা কোনো জায়গায় আপোষ করবো না, এটা আমাদের জায়গা থেকে বলা। জি। আর জামাতের ক্ষেত্রে যেটা বললেন, কিংবা ইসলামী অন্যান্য দলগুলো কিংবা আরো অনেকগুলো দলই আছে, এবি পার্টিও ধরতে পারেন, গণ অধিকার পরিষদের সাথে আমাদের কিছু কিছু জায়গায় অবস্থান মিলেছে। যেমন ঘোষণাপত্র ইস্যুতে আমরা বলেছি যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের ইস্যুটা আসা উচিত ছিল, নিরাপদ সড়ক আন্দোলন ইস্যুটা আসা উচিত ছিল, এটাও গণ অধিকার পরিষদ বলেছে। ফলে সংস্কার ইস্যুতে, জুলাই ঘোষণাপত্র ইস্যুতে, জুলাই সনদের ইস্যুতে এইসব জায়গায় আমাদের সাথে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়েছে। আর ঐক্যমত্য কমিশনও তো আপনারা দেখেই থাকবেন মিডিয়াতে যে ওখানে বিএনপির অনেকগুলো ডিসেন্টিং ভয়েস ছিল, ডিসেন্টিং অপিনিয়ন ছিল, রিমার্কস ছিল, সেখানে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এক ধরনের সংস্কার বিষয়ে কিছু কিছু জায়গায় ঐক্যমত্য হয়েছে। বাট ইট শুড নট বি সেইড যে এটা নির্বাচন কেন্দ্রিক বা এটা আদর্শিক, এই ধরনের কোনো কিছু না। আমাদের আদর্শ আমরা অলরেডি ক্লিয়ার করেছি, 47, 71, 24 এগুলো হচ্ছে আমাদের ঐতিহাসিক রেফারেন্স পয়েন্ট। আমরা এই সম্পর্কে আমাদের দলীয় বিবৃতি আছে, দলীয় লেখাপত্র আছে এবং আমরা আমাদের পার্টি ম্যানিফেস্টো ইতিমধ্যে প্রকাশ করেছি 24 দফা। সো এনিওয়ান যে হচ্ছে এটা অভিযোগ করে, ক্লেম করতে চায়, ব্লেম করতে চায়, তাদের জন্য এটা সবকিছু ওপেন আছে। সো আমার কাছে কি আদর্শিক দ্বন্দ্ব আছে কিনা বা আদর্শিক দ্বন্দ্ব নাই কিনা এটা তার জন্য ওপেন। ধন্যবাদ সিফাত। ডক্টর সায়ন্ত, মানে যখন এনসিপি বা জামাত বলে যে গণপরিষদ নির্বাচন না হলে নির্বাচন হতে দেব না, তখন কি আপনার মনে হয় যে ফেব্রুয়ারিতে যে তারিখ ঘোষিত হয়েছে বা সময় ঘোষিত হয়েছে সেখানে নির্বাচন হবে? তারা তো এখনো গণপরিষদ নির্বাচনের কথা বলছে। ডেফিনেটলি নির্বাচন হবে এবং এনসিপি জামায়াত ইসলামও নির্বাচনে আসবে। তারা বেসিক্যালি মানে তারা এই কথাগুলো কেন বলে? মাঠে তাদের একটা এক্সিস্টিং পয়েন্ট রাখছে নিজেদেরকে আলোচনায় রাখবার জন্য, বা দর কষাকষির একটা বিষয়ও থাকতে পারে। পর্দার আড়ালে অনেক কিছু হয় বিভিন্ন সময় নির্বাচন কেন্দ্রিক। নর্মালি বাংলাদেশে জামায়াত ইসলামের অতীতের সকল ইতিহাস বলে তারা এককভাবে নির্বাচন করলে তাদের ভোট প্রাপ্তির পার্সেন্টেজ হয়তো কিছুটা আছে, 4, 5, 6, 7, 8 এরকম হয়ে যায় কখনো কখনো, কিন্তু আসন প্রাপ্তিতে ভেরি পুয়ার। একাই ইলেকশন করলে 3-4টার বেশি পায় নাই। এখন 16 বছর কোনো কার্যক্রম করতে না পারা একটা দল, তারা এখন যে গণঅভ্যুত্থানের পরে অনেকের যে সহানুভূতি ছিল মজলুম হিসেবে, সেটাকে কারণে কিছু ভোট বাড়তে পারে, কিন্তু আসন প্রাপ্তি কত বাড়বে সেই সংখ্যায় তারা থাকতে পারে। কিন্তু বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তারের যে মানে অব্যাহতভাবে চলছে, সেটা আরও কিছুদিন চলমান থাকলে তাদের লাভ হতে পারে, এই ভাবনা তাদের আসতেই পারে। গণঅভ্যুত্থান পরে নতুন দল হিসেবে এনসিপি ভেবেছিল তারা বিশাল এক ঢেউ তুলতে পারবে, কিন্তু তারা আসলে রাজনৈতিক শক্তি হিসেবে তেমন কিছুই করতে পারেনি। এমনকি তারা নতুন সংবিধান লেখার জন্য তোলপাড় করা একটা দল, তারা নিজেদের দলের গঠনতন্ত্রটা লিখে যে জমা দিয়েছে সেটাও বিধি মেনে ঠিকমতো লিখতে পারেনি বলে আবার সংশোধনী এনে আবার লিখে জমা দিতে হয়েছে। এই পর্যায়ে গেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসছে, তাদের বিরুদ্ধে গাড়ির বহর নিয়ে ফুটানি দেখানোর অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে এক মহিলার কাছ থেকে টাকা আনতে পাঠিয়ে এবং সেই অভিযোগে অভিযুক্ত হয়েছে। তাদের নিজেদের দলের লোকরা 5 জন শীর্ষ নেতা, তারা যে 5 আগস্ট যেখানে গণঅভ্যুত্থান দিবসে একদিকে হাসপাতালে কাতরাচ্ছে এই আহতরা, সেই সময় তাদের নেতারা পিকনিক করতে যায় কক্সবাজারে 5 স্টার হোটেলে, যেখানে আপনার একটা রুমের সর্বনিম্ন ভাড়া 22,000, সর্বোচ্চ ভাড়া লাখের উপরে, সেখানে পিকনিক করতে যায়। আর তাদের ডাকে যারা সাড়া দিয়ে আন্দোলনে গিয়েছে তারা আহত হয়ে কাতরাচ্ছে, তারা আবার গণঅভ্যুত্থানের পক্ষের এই কথা বলে আবার যায় পিকনিক করে, বলে সমুদ্রের পাড়ে বসে তাদের ধ্যান করে রাজনীতি করতে হবে। তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে নিজেদের দলের ভেতরে যে অনৈক্য সুর বাজছে সেটা নিয়ে আমার দেশে একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট করেছে। যেই মাহমুদুর রহমান এদেরকে ব্যাপারে সর্বতভাবে ওয়েল উইশার, সেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে গালিগালাজ শুরু করলো। তার একটা বক্তব্য শুনলাম যে তাকে বলছে যে মজলুম থেকে সে এখন কোন ভূমিকায় গেছে। সুতরাং যাদের সঙ্গেই তাদের মত মিলবে না
তাদেরকে তারা এমন ভাষায় আক্রমণ করে যে তাদের কাছে অন্যকে আক্রমণটাই আলোচনায় থাকবার উপাদান, অথচ মানে গণপরিষদ নির্বাচনের দাবিটা তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে তাদের মানে অথেন্টিক দাবি না, এটা তাদের দাবি থাকতে পারে। বদরুদ্দিন ওমরও বোধহয় ভুলে এই দাবিটা করছে। বদরুদ্দিন ওমর যে গণপরিষদের কথা বলছে এটা বোধহয় ভুল বলছে। রাজনৈতিক শক্তি হিসেবে তাদের এই দাবি তো ন্যায্য চাওয়া তাদের দৃষ্টিতে, তারা চাইতেই পারে। এখানে আপনি এটা দেখেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপিকে অনেকগুলা পয়েন্ট মাথায় রেখে চলতে হবে। 71-এ বিএনপির অর্জন আছে, স্বাধীনতার ঘোষণা দেওয়া, যুদ্ধ করা। 75-এর পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি অন্যতম স্টেক হোল্ডার। 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসনকে পরাজিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসায় বিএনপির অন্যতম স্টেক হোল্ডার। বাংলাদেশকে রাষ্ট্রপতি শাসিত থেকে সেটাকে আপনার সংসদীয় ব্যবস্থা উত্তরণে বিএনপি অন্যতম স্টেক হোল্ডার। এবং 24-ও বিএনপি। আপনি 5টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইতিহাসের স্টেক হোল্ডার বিএনপি, যেখানে এনসিপি নতুন দল তারা এই 24-এ বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলনকারী, জামায়াত এখানে একই সঙ্গে করেছে। হ্যাঁ, আপনাদের নেতৃত্বেই করেছি আমরা, কিন্তু একই সঙ্গে করাই একটার কৃতিত্বের দাবিদার তারা। আর বিএনপি এই বাংলাদেশ অন্তত এরকম 5টা রাজনৈতিক ইতিহাসের দাবিদার, যেটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল এতগুলো কৃতিত্বের দাবিদার না। সুতরাং বিএনপিকে রাষ্ট্র চালাইতে হলে এই সংবিধান, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা থেকে বিএনপির যেই চিন্তা, সেটা তো নতুন একটা দলের সঙ্গে মিলবে না, সেটা স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে মিলবে না। তাদের মিলতে পারে, এনসিপির সঙ্গে তাদের মিলতে পারে, বিএনপির তো সব চিন্তা মিলবে না। সুতরাং বিএনপির চাওয়া বিএনপির মতো হবে, জামায়াতের ইসলামের চাওয়া তাদের মতো হবে, এনসিপির চাওয়া তাদের মতো হবে। নাথিং রং। ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যাপারে আপনার কোনো অনিশ্চয়তা নেই? আমি কোনো অনিশ্চয়তা দেখি না, এবং নির্বাচন হতেই হবে। দেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হয়, দেশ যদি অন্য কোনো কারো হাতে দিতে না চায় এবং সেই সুযোগে ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে না চায়, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। এদেশে আর্থিক খাত, বিনিয়োগ, কর্মসংস্থান, গণতন্ত্র, মানবাধিকার এর সবগুলোকে সমুন্নত রাখতে হলে নির্বাচনের কোনো বিকল্প সরকারের হাতে নাই, কোনো রাজনৈতিক দলের হাতে নাই। আবু হেনা রাজেকি, মানে জুলাই সনদ নিয়ে একটা এখন বড় বিরোধ দেখা যাচ্ছে, কারণ একটা খসড়া পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলোর কাছে। বাস্তবায়ন নিয়ে এনসিপির একটা মানে তাদের বাস্তবায়ন বা আইনগত ভিত্তি চায়, কিন্তু সেটা তো আলোচনার সুযোগ আছে এখনো, এবং সেটা নিয়ে মানে যেহেতু এখনো খসড়া পর্যায়ে আছে, তা আপনি একজন মানে আইনজীবীও বটে, তাই জুলাই সনদকে মানে যেহেতু সবার আশাকাঙ্ক্ষার প্রতীক, এইটাকে আইনি ভিত্তি দিয়ে সব দলকে জুলাই সনদের ব্যাপারে একমত হওয়া কিভাবে করা যেতে পারে? জুলাই সনদ তো পরের চ্যাপ্টার, তার আগে জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে। জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে আপত্তি আছে, কিন্তু শেষ করতে দিতে হবে। আপত্তি তো সেকেন্ডারি। আমি তাকে প্রশ্ন করতে চাই, ধরেন আপনি নির্বাচন হইল এবং আপনি এমপি হইলেন পার্লামেন্টের, একটা কথার কথা বলছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি কোন সরকারের অধীনে, কোন সংবিধানের অধীনে আপনি নির্বাচিত, ওনার জবাবটা কি হবে বলুক? দিব জবাব? দেন দেন, লম্বা সময় হবে না, সংক্ষিপ্ত রাখেন। এই সরকার একটা বৈধ সরকার, এর বৈধতা হচ্ছে পিপলস উইল, রাইট। গণঅভ্যুত্থান পরে জনগণের যে চাওয়া সেটাই তাদের বৈধতা, এবং এখনো তারা ওই বৈধতার বলেই আছে, কারণ গণঅভ্যুত্থানের পক্ষে কোন শক্তি তাদের সমর্থন উজ্জ্বল করে না। এখানে হোল্ড করেন, ওখানে বলা হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এবং ইনি হলেন সরকারের প্রধান উপদেষ্টা। 2 নম্বর, এই সরকারের মেয়াদ কি? এই সরকার তো একটা মেয়াদ লাগবে, সেই মেয়াদ জুলাই ঘোষণাপত্রে নাই। 2, সেই জুলাই ঘোষণাপত্রের মেয়াদটা এইভাবে দিবে যে 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত, এবং এর ভিতরে তিনি একটা নির্বাচন দিবেন। লিখে রাখতে হবে, একটা আইনি ফ্রেমে আনতে হবে। 2, এই সরকারকে স্বীকৃতি দিতে হবে, সরকার প্রধান উপদেষ্টা নয়, রাষ্ট্রের প্রধান নির্বাহী। প্রধান উপদেষ্টা পদ কোথাও নাই, আর প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে উপদেশ দেন। রাষ্ট্রপতির সাথে এক কাপ চাও তো উনি খান নাই। আপনি পদ দিলেন প্রধান উপদেষ্টা, কাজ করতেছেন প্রধান নির্বাহীর। অর্থাৎ আমি আমকে কি কলা বলে খাবো?
দিতেই হবে, আমি বলে দিচ্ছি। তাহলে এই প্রশ্ন আসবে, লং রানে প্রশ্ন আসবে এবং উত্তর দিতে পারবেন না। মাথায় রাখতে হবে যে আপনারা নির্বাচনে যাচ্ছেন সংস্কার বিচার না করে। কথায় মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনি সিম্পল শেষ করে দিচ্ছি, 71 সালের যে যুদ্ধ আমাদের আর 24 সালের যে যুদ্ধ, বেসিক কোনো পার্থক্য নাই। কেন? নানান জনে নানান কথা বলবে। পাকিস্তান তো একটা ভূখণ্ড ছিল, দুই পাকিস্তান মিলে। আন্দোলনটা কি ছিল? পশ্চিম পাকিস্তানের বৈষম্য, তার প্রতিবাদ করতে গিয়ে তারা হইল স্বৈরাচার। সেই বিরোধ নিয়ে লাগলো যুদ্ধ, যুদ্ধের পরে দুই ভাগ হয়ে গেলাম। 24 সালে কি হয়েছে? তখন যারা পাকিস্তানি সরকারের পক্ষে ছিল তারা ছিল রাজাকার, আর বাংলাদেশের পক্ষে যারা আমরা যুদ্ধ করেছে তাদের যারা ছিল তারা সব মুক্তিযোদ্ধা। 24 সালে বৈষম্য শুরু হইল, তার থেকে সরকার স্বৈরাচার হলো এবং তারপরে লড়াই শুরু হলো। তাহলে এই সরকার, তখন এই সরকারকে যারা যারা বাংলাদেশের সমর্থন করেছিল, সেই মিডিয়ার লোক হোক, সাংবাদিক হোক, কোনো মুক্তিযোদ্ধার সন্তান হোক, যারা তাদের ওই সরকারকে সমর্থন করতেছিল নানান ফর্মে, আপনি জানেন, আমি জানি, উনিও জানে, ওই সময় ওই সরকারকে যারা সহায়তা করছে সে যদি মুক্তিযোদ্ধার সন্তানও হয়ে থাকে সে তখন রাজাকার। আর যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তার ভিতরে যদি কোনো রাজাকারের সন্তানও থেকে থাকে সে মুক্তিযোদ্ধা। এখন প্রশ্ন হচ্ছে, যেই রাজাকারের বিচার 71 সাল থেকে আমরা চাচ্ছি, আজকে এই স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে সবার ঐক্যমত্য ছিল। আমি নিশ্চিত করে বলতে পারছি, উপরে যাই বলুক ভিতরে ঐক্যমত্য নাই। তা না হলে সবাই ঐক্যমত্য হলে ফেব্রুয়ারিতে নির্বাচন, অক্টোবরের মধ্যে সর্বোচ্চ জাজমেন্ট পাওয়ার কথা। অথচ প্রত্যেকেই বলেন, দায়িত্বশীলরা, চলমান প্রক্রিয়া, লম্বা সময় লাগবে, ওইটা রাইখে আমরা নির্বাচনটা করব। তার মানে কি? এটা করার মানে হচ্ছে ইনডাইরেক্টলি ওই পতিত সরকারের সাথে একটা, তার প্রতি একটা সফট কর্নার, যেটা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই অ্যালাউ করতে পারি না একটা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে। বিচার প্রক্রিয়া কি বলে দেওয়া যায় যে কত সময়ের ভিতর রায় পেতে আমি চাই? ওটা বলছি না। আপনি যদি ওই তর্কে আসেন, আপনি যদি সেদিন সে অপসারিত না হইতেই সরকার, আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে ওই দায়িত্বশীল সরকার কোনো ক্ষমতাই থাকতো না, 29 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকতো। তাহলে আপনি একটা সচেতন নাগরিক হিসাবে, আমি ফেব্রুয়ারিতে কেন, আরো 6 মাস দিলেই বাকি, আমরা বিচারের ক্ষেত্রে সব ঐক্যমত্য হইতাম, তাহলে আমরা দেখতাম বিচার খুব ত্বরান্বিত হয়। নানান অবস্ট্রাগলের মধ্যে, কেন বলছি, সবাই বলে সরকার অনির্বাচিত, উনি রাজনীতিবিদ না, আমি মানলাম। আপনি যদি ফখরুদ্দিন সাহেবের সাথে মিলান আর ইউনূস সাহেবের সাথে, এই দুইটা ব্যক্তি তো অরাজনৈতিক, তো ব্যক্তিগতভাবে এই দুইটা লোকের যদি আপনি তুলনা করেন তাইলে তো ইউনূস সাহেব তার চেয়ে কোয়ালিফাইড, এটা তো আপনি একমত হবেন। তাহলে আপনি যখন 111 হইল, সেখানে যখন ছিলেন ফখরুদ্দিন সাহেব, তার পাশে একজন সেনাপ্রধান ছিলেন তো, মাটি থরথর করে কাঁপতো। এখন ইউনূস সাহেবের পাশে একজন সেনাপ্রধান আছেন, মাটি কেন কাঁপে না? কেন গোপালগঞ্জে গিয়ে হামলার শিকার হইল? কোথায় এই অস্ত্র? কি অস্ত্র রিকভারি করছে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি। তার মানে কি? দুইটা কোঅপারেশন নমুনা আমি আপনাকে বলছি। তো এত অবস্ট্রাগলের মধ্যে আপনি নির্বাচন চাচ্ছেন, যেই নির্বাচনে তারা যায় নাই, কি লেভেল প্লেইং ফিল্ড নাই, সেই একই প্রশাসনের অধীনে আজকে আপনি নির্বাচনে যেতে যাচ্ছেন, লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নই তোলেন না। এর একটা মাত্র কারণ যে মাঠে আওয়ামী লীগ নাই। আজকে আমি তর্কের খাতিরে শেষ করে দিচ্ছি, এখন যদি বলা হয় সংস্কার হচ্ছে না, বিচার হচ্ছে না, আমি ভাই চলে যাব, আমি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে চলে যাচ্ছি, আর আওয়ামী লীগের বিচারও না। আমি লিখে দিতে পারি, যদি আওয়ামী লীগের ওপেন দেওয়া হয় তোমরা নির্বাচন করো, তারপর দিন 7 দিন পরে দেখবেন বলবে স্বৈরাচারের দোষের এই সরকার এবং আমরা বিচার চাই। এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই, আচ্ছা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, খোলা মাঠ পেয়ে আগের প্রশাসনী লেভেল প্লেইং ফিল্ড, হুইচ ইজ ভেরি পেইনফুল। ভাই আমরা এই বাতাসে বড় হয়েছি, আপনি গল্প যতই করেন, যতই আমাকে রাজনীতি বুঝান, আমি রাস্তা মাঠে নামলে ঠান্ডা আবহাওয়া না গরম আবহাওয়া এটা বোঝানো লাগবে না। ধন্যবাদ। সো ডোন্ট চিট দ্য পিপল, ভেরি সিম্পল আমি বলছি। ধন্যবাদ আপনারা থেকে। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে দর্শক, আমরা আবারও বিরতি যাচ্ছি, ফিরে আসি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমরা ডক্টর সায়ন্ত, মানে আপনারা তো একসময় নির্বাচন রোডম্যাপের জন্য অনেক
দাবি তুলেছিলেন। এখন একটা তারিখ পাওয়া গেছে, বা তারিখ না বলতে সময় পাওয়া গেছে, এখন আমরা বিএনপিকে ওইভাবে উচ্চকিত দেখছি না। ইন দ্য মিন টাইম নির্বাচন কমিশন থেকে বলেছে যে সামনের সপ্তাহেই তারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। তো এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে এখন যে নানান অমীমাংসিত ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে তর্কযুদ্ধ চলছে এখনো, এগুলো কমবে কিনা, মানুষ বা জনগণ বা দেশ নির্বাচনমুখী হবে কিনা, নাকি দ্বন্দ্ব আরও বাড়বে? এইটা প্রথম কথা হলো, বললেন যে বিএনপি নির্বাচনের তোড়জোড় দেখছেন না। বিএনপি না, শুধু সব বড় দলগুলোই না, তোড়জোড় তো আছে, যেহেতু একটা ডেট পেয়েছে, যে কোনো সময় তাদের নির্বাচনে একটা আভ্যন্তরীণ প্রস্তুতি থাকে। আনুষ্ঠানিক প্রস্তুতি যেটা, সেটা বাংলাদেশে জামায়াত ইসলাম হচ্ছে নির্বাচনের প্রস্তুতিতে সবচেয়ে আগে আছে। তাদের 300 আসনের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে বেশিরভাগ জায়গায়, তাদের সব কিছু গুছিয়ে নিয়েছে তারা। দলগতভাবে জামাত হলো নির্বাচনের জন্য সবচেয়ে বেশি গোছালো অবস্থায় আছে। বিএনপি বড় দল হিসেবে তারা অতীত এরকম করেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আনুষ্ঠানিক যে নির্বাচনমুখী সেই দিকে যায়। আর আরেকটা হচ্ছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে আরেক দফা নির্বাচনমুখী হবে রাজনৈতিক দলগুলি এবং জনগণ নির্বাচনমুখী হবে। তার মধ্য থেকে এই যুক্তিতর্কগুলো চলতে থাকবে। সরকারের একটা ভূমিকা থাকবে, ঐক্যমত কমিশনের ভূমিকা থাকবে, এবং যে যত কথাই বলুক, বাংলাদেশের রাজনীতিতে দেশি বিদেশি নানামুখী স্টেক হোল্ডার আছে, কারণ অনেকের এইখানে ন্যায়সঙ্গত স্বার্থ জড়িত আছে। ফলে বাংলাদেশ অস্থিতিশীল হলে যাদের যাদের সমস্যা, তারা নিশ্চয়ই চাইবে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করবার জন্য তারা বিভিন্ন পক্ষের সঙ্গে লিয়াজও করবার। এটা অন্যায়ও না। বন্ধু রাষ্ট্র হিসেবে অনেক রাষ্ট্রের কাছে তো আমরা ৭১ সনের সহায়তা চেয়েছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর ধরে সহায়তা চেয়েছি। নির্বাচন হস্তক্ষেপের কথা বলছি যে দূরত্ব দূর করবার জন্য এইসব হবে, পর্দার আড়ালে হোক, যে অস্বীকার করতে পারে, কিন্তু এটা হবে। রাষ্ট্রকে নির্বাচনমুখী করবে এবং রাষ্ট্রকে এবং রাজনৈতিক দলগুলিকে এই রোডম্যাপ ঘোষণা আরেক দফা নির্বাচনমুখী করবে। এবং যখন তফসিল ঘোষণা হবে, তখন যারা যারা এখন যদি তবে কিন্তুর মধ্যে আছে, এই যদি তবে কিন্তুগুলো তাদের ইচ্ছার বাইরেই খসে খসে পড়ে যাবে। ধন্যবাদ। থাকবে এবং রাজনীতি হবে। প্রশ্ন করতে চাই, বলেন। এরা তো কাউন্টি করি না, এনসিপি এর কোনো দলই না, রেজিস্ট্রি হয় নাই। আপনি আমারে বলেন তো, দেশ তো স্টেবল না, কিন্তু নির্বাচিত হওয়ার পর ধরেন আপনারা এই ক্ষমতায় গেলেন, তাহলে কি স্টেবল হয়ে যাবে? বাংলাদেশে আমি তো জানতে চাই, রাজনীতিবিদদের কাছে ক্ষমতা গেলেই কি স্টেবল হয়ে যাবে? বাংলাদেশে যে বা যারাই জনপ্রতিনিধি হয়ে রাষ্ট্র পরিচালনা আসুক, প্রত্যক্ষভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোটে নির্বাচিত সরকার আসুক, আসলে কতগুলা সেক্টর উন্মুক্ত হয়। একটা হইল গিয়ে আমাদের হাতে সময় কম, স্টেবল হবে অবশ্যই। ধন্যবাদ। সিফাত, আপনার কাছে জানতে চাই, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে ইসি, আপনারা কি এটা কি মানে কিভাবে দেখছেন? কারণ অমীমাংসিত অনেক ইস্যু আছে। আচ্ছা, নির্বাচনের রোডম্যাপ নিয়ে যদি আলোচনা আসছে, আমি বলবো যে বাংলাদেশে কে স্থিতিশীলতা চায়, কে অস্থিতিশীলতা চায় না, বাইরের কোন অ্যাক্টর কি মনে করে, এটা দিয়ে নির্বাচন হবে কি হবে না, বা নির্বাচনের সংশ্লিষ্ট যে সিদ্ধান্ত সেটা আসলে আসবে না। সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে, বাংলাদেশের জনগণ যেটা বলবে সেটা হবে, এর বাইরে কে কি বলছে ইট ডাজেন্ট ম্যাটার। এক। আর 2 নাম্বার ইস্যু হচ্ছে, ভাই তো কিছুক্ষণ আগে বললেন, আমাদের বিরুদ্ধে আঙ্গুল কামান দাগালেন যে গণপরিষদ নির্বাচনের কথা বলে আমরা বেশ মাঠে মোবিলাইজেশন করতেছি। আমি ভাইকে একটা প্রশ্ন করেছিলাম যে বদরুদ্দিন ওমর সাহেবও কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, উনিও কি তাইলে এই আলোচনায় থাকার জন্য কথা বললেন? আপনি যদি দেখে থাকেন 1972-এর ওই সংবিধানের পরে ওই সময় ভাসানী সহ অন্যান্য যারা ছিলেন, তারা পর্যন্ত বলেছেন যে এই গণপরিষদের ফল্ট হচ্ছে এটা, আমরা নতুন গণপরিষদ চাই, নতুন স্বাধীন বাংলাদেশে নতুন গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান চাই। তারাও কি তাহলে আলোচনা থাকার জন্য এই কথাটা বলছিল? রাষ্ট্র সংস্কার আন্দোলনে হাসনাত কাইয়ুম ভাইরা থেকে শুরু করে 18 সালে অনেকগুলো প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, তারাও চেয়েছে গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান। তাহলে তারাও কি আলোচনায় থাকার জন্য এগুলো করেছে? মোটেও না। গণপরিষদ নির্বাচনের কথা এবং নতুন সংবিধানের কথা অনেক দিন আগ থেকে বলে আসছে, হয়তো আপনি ফলো করেননি, সেটা হতে পারে। আরেকটা জিনিস, ডিজিএফআই নিয়ে আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত গালিগালাজ হয়, দেখেন কক্সবাজার ইস্যু নিয়ে আপনি অনেক কথা বলেছেন। কক্সবাজার ইস্যুতে যে পিটার হাসকে নিয়ে এবং এই যে তাসনিম জারাকে নিয়ে একটা ইন্ডিকেটিং টোনে
নিউজগুলো সাজানো হলো, সেগুলো নিয়ে তো আমি আপনার কোনো প্রতিবাদ দেখি নাই। এগুলো নিয়ে তো প্রতিবাদ করা উচিত ছিল যে কেন এজেন্সি পুষ্ট নিউজ করা হলো, কেন পিটার হাস না থাকা সত্ত্বেও, ওয়াশিংটন ডিসিতে থাকা সত্ত্বেও এই বাংলাদেশের মিডিয়াগুলো এভাবে এই নিউজটা করলো, এটা নিয়ে তো আমাদের প্রতিবাদ দেখি নাই। আপনার ডিসইনফরমেশন নিয়ে, মিস ইনফরমেশন নিয়ে বারবার এর ওরে কথা শোনান, এগুলো নিয়ে তো আপনারা বলেন না যে এই ছেলে মেয়েগুলোকে যে এভাবে পিটার হাসের সাথে জড়িত করে তাদের ক্যারিয়ার নষ্ট করার, পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করার একটা চিন্তা ছিল, সুযোগ ছিল, এটা নিয়ে তো বলতে হবে। আর সর্বশেষ ভাই, আমি করে দিল কেন না সুযোগ করে, এটা তো ভিকটিম ব্লেমিং, সুযোগ করে দিতে মানে আপনি গেলে কেন পিকনিক করতে আপনি যেতে পারেন না, পিকনিক কি ভাই, আপনি যেতে পারেন না কক্সবাজারে, আপনি কক্সবাজারে গেলে সেটা আপনি প্লিজ শেষ করবেন। এখন আমাদের যে আলাপটা সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচনের দাবিতে আমরা যে মাঠে আছি সেটা আমরা আমাদের মতো আমরা কন্টিনিউ করব। আমরা চাই যে জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হোক, জনগণ যে দাবি নিবে, জনগণ যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তের দিকে নিব। আর বিএনপির কথা সায়ন্ত ভাই অনেক বললেন যে বিএনপি এত বড় দল, অনেক বড় হিস্ট্রি উনি আমাকে শুনাইছেন, তারপরে উনি আবার আমার দলের এই বদনাম করছেন, এটা চাঁদাবাজি। আচ্ছা ধরেন ভাই আমি 2024 বা 2025 আমি গঠিত হয়েছি, আপনি তো এত পুরানা দল, আপনি তো তাও আপনার মাঠ পর্যায়ে কন্ট্রোল করতে পারেন না, আপনি এর বহিষ্কার করেন পাথর তোলার দায়ে, পরের দিন আবার সে পাথর তুলে, আপনি এর বহিষ্কার করেন চাঁদাবাজি দায়ে, পরের দিন আবার চাঁদাবাজি করেন। আমাদের সময় কমে আসে। ওকে আবহানা রাজা, কি আপনার মানে আমাদের সময় শেষ, আপনার কাছে একটা জবাব দিব না দিবেন? অবশ্যই দিবেন। মানে জাস্ট আপনার কাছে যেটাতে শুরু করবেন সেটা হচ্ছে যে মানে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে সবাই সবার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছে। 5 আগস্টের পরে বাংলাদেশ কি ষড়যন্ত্রের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে? এক বছরে আমাদের অর্জন কিছুই নেই, কেন এই অবস্থা? 5 আগস্টের পরে থেকে অর্জন নাই, মানে সেটাই, মানে কেন এত ষড়যন্ত্র তত্ত্ব, মানে অর্জন কতটুকু সেটাই আমি বলছি। 5 আগস্টের পর যদি ওইটা না হইতো, আজকে যদি ওই প্রতিনিধি সরকার ক্ষমতায় থাকতো, আপনি সমস্ত ব্যাংকের শাটার বন্ধ পাইতেন, অর্থাৎ চেক লিখতেন, টাকা পাইতেন না। 2, ওনার সন্তান বাসার বাইরে যাচ্ছে, টেনশন নাই যে ইয়াবার মামলা আর জঙ্গির মামলায় পড়বে না, এটা নাই। এটা সবচেয়ে বড় অর্জন। এখন আসেন তার জবাবটা দিচ্ছি। রাজনীতিবিদদের কাছে দেশ স্টেবল যে কথাটা বলছে, বাংলাদেশে 2টা সামরিক শাসন আসছে এবং সিভিল গভর্নমেন্ট 2টা আসছে অভ্যুত্থানের মাধ্যমে, যদি ধরেন 111 এবং এই ইউনুস গভর্নমেন্ট। আচ্ছা, আপনার মনে আছে কানসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোক মারা গেছিল, গ্রেনেড হামলা 21 আগস্টের, তারপর আয়নাঘর, ক্রস ফায়ার, তারপরে যদি বলেন সিরিজ বোমা হামলা, তারপরে যদি মনে করেন সেনা অফিসার হত্যা, এইগুলা কোনো সামরিক সরকারের অধীনে কিংবা কোনো সিভিল ইউনুস গভর্নমেন্ট কিংবা 111 গভর্নমেন্টের অধীনে হয়েছে, নাকি সব নির্বাচিত সরকারের অধীনে? প্রত্যেকটা রাজনৈতিক নির্বাচিত দলের অধীনে হয়েছে। এবং বাংলাদেশে সেই রাজনীতিবিদদের নাই যারা চিন্তায় সৎ। তাহলে এই লোকগুলো, এই ঘটনাগুলো তো নির্বাচিত সরকার, রাজনৈতিক দল ক্ষমতায় থাকা গেলে এইগুলা ঘটছে। এই গ্রেনেড হামলা বলেন, এই আয়নাঘর বলেন, রাখেন আমি বলতেছি 5 আগস্ট তাহলে কি শিক্ষা দিল? মানে এই যে আমার চাওয়া হইলো, রাখেন রাজনীতিবিদদের, রাখেন রাজনীতি, আপনি বলছেন স্টেবল, নিরাপদ না, এই ঘটনাগুলো তো অন্য কোনো। আচ্ছা 2 নম্বর আসেন, আপনি এই যে রাজনীতিবিদ কাকে বলছেন? রাজনীতিবিদ, শেষ করি, রাজনীতিবিদ আর রাজনীতিবিদ বানায়, ঠিক আছে? ওনারা রাজনীতিবিদ বানাইছে কারা জানেন? মোবাইল ব্যবসায়ী মোর্শেদ খানরে নিয়ে ফরেন মিনিস্টার বানাইছে। শেখ হাসিনা দলরা আবার সাকিব আল হাসান, মানে ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিলেই সে রাজনীতিবিদ, এছাড়া আর কোনো রাজনীতিবিদ নাই। বাংলাদেশের 53 বছরের এক্সপেরিয়েন্স যদি আপনি মিলান, সামরিক বাহিনী, সামরিক সরকার, অন্য এই ফখরুদ্দিন সরকার, ইউনুস সরকার, সবচেয়ে বেশি ইনসিকিউর, ইভেন 10 লাখ রোহিঙ্গা ঢুকে সার্বভৌমত্ব নষ্ট করছে, সব কিন্তু নির্বাচিত সরকাররা, রাজনৈতিক সরকারের অধীনে এই ক্ষতিগুলো বাংলাদেশে হয়েছে। আগে রাজনীতিবিদদেরকে চিন্তায় সৎ এবং রাজনীতিবিদ হইতে হবে, এবং রাজনীতির সংজ্ঞা কি দিতে হবে, চ্যালেঞ্জ করলাম, দিতে পারবে না। ধন্যবাদ আপনার রাজাকে, ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং সালাউদ্দিন সিফাত, আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।